নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, অধিপতি চ্যানেলে আমি সন্ধ্যা। আজকের যে গল্পটি পাঠ করব সে গল্পটির নাম একা কুম্ভ। গল্পটি লিখেছেন কাকলি বোস। তাহলে শুরু করি আমার গল্প পাঠ। কতই বিকোবে লোকটা? জানি না স্যার, বহুত খচড়া, কিছুতেই বাগে আনা যাচ্ছে না। কি যেন নাম? জিজ্ঞেস করে স্বপন জোয়ারদার। যতীন ঘোষাল, তেতো মুখে উচ্চারণ করে মন্টু। ওই এক কথা, আমি পারবো না। আর কি কোথাও জায়গা নেই? সেখানে যাও। এই সব ফালতু বকুনি। বুঝিয়ে বললাম, এই স্কুল তো স্যার এমনিই উঠে যাবে। আপনি হেডমাস্টার, আপনার একটা কলমের খোঁচায় সব হয়ে যায়। সুযোগ আছে, কিছু কামিয়ে নিন। তো সে কথা কানে তুললে তো? আর বছর চাকরি আছে? 2 বছর মতো। এই কটা দিন কাটাতে পারলে? বাজে বকো না। ঝুনঝুনওয়ালা এতগুলো টাকা ঢেলেছে 2 বছর বসে থাকার জন্য? সময়ের দাম নেই? যেভাবেই হোক রাজি করাও, টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দাও। চোখ নামিয়ে নিঃশব্দে মাথা চুলকোয় মন্টু। বলে, হবে না স্যার, ও মালটা বহু তেটিয়া। ওর ছেলে বলছিল বরাবরই এরকম আদর্শবাদী টাইপ। ছেলে? কে সে? কি করে? এবার নড়ে চড়ে বসে স্বপন জোয়ারদার। ওর নাম অতনু স্যার। কিছু করে না, পাস টাস করে বসে আছে। কয়েক মুহূর্ত চুপ করে থাকেন স্বপন। একটা সূক্ষ্ম হাসি খেলে যায় তার মুখে। তারপর বলেন, তাহলে এখানকার ম্যানেজারকে অন্য প্রজেক্টে পাঠাও, আর ছেলেটাকে কনস্ট্রাকশন ফার্মের সেই জায়গায় বসিয়ে দাও। ম্যানেজারি করুক, তারপর আবার যাও মাস্টারের কাছে। বলছেন যখন যাব, তবে মনে হয় না কাজ কিছু হবে। দেখি। হবে হবে, ঠিক জায়গায় ঠিক দাম ফেললে সবই কেনা যায়। চোখ বুজে মুচকি হাসে জোয়ারদার। চুপ করে যায় মন্টু। বলছে বটে স্বপনদা, কিন্তু লোকটাকে তো দেখতেও সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, ব্যাক ব্রাশ করা কাঁচা পাকা চুল, আর সবার ওপরে দুটো চোখ। সামনে দাঁড়ালে যেন ভেতরটা দেখে ফেলে। প্রথম দিকে ঘুরিয়ে পেঁচিয়ে বললেও তো স্পষ্টই বলেছে ও। কটা ছেলে মেয়েই বা পড়ে ওই প্রাইমারি স্কুলে? 10-15 জন। এই কটা বাচ্চার জন্য ফালতু লাফটা রেখে লাভ কি? মাস্টারমশাই যদি একটা চিঠি লিখে দেন এই স্কুলে আর কেউ আসে না, তাহলেই তো। কথা শেষ করতে পারেনি ও। উত্তর না দিয়ে শুধু চেয়েছিল লোকটা, তারপর আঙুল তুলে দরজা দেখিয়ে দিয়েছিল। আর কেউ হলে ওখানেই চোখ দুটো গেলে দিত মন্টু। কিন্তু কি যে হলো, ওই ধপধপে ধুতি পাঞ্জাবি আর সোজা সাপটা চাউনির সামনে নিজেকে বড় নোংরা লাগছিল। বেরিয়ে আসার পরেও যেন গায়ে এঁটে বসে রইল চাউনিটা। বাইরের বারান্দায় বসে সামনের দিকে তাকিয়ে দেখছিলেন যতীন ঘোষাল। বোসেদের বাড়িটাও গেল, আজ থেকেই ভাঙা শুরু হয়েছে। বহুতল হবে। বোসদার বৌদি বেঙ্গালুরু আর পুনেতে ছেলেদের কাছে ভাগাভাগি করে থাকবেন। কেন যে এরকম ভুল করছেন ওরা? ভিটে মাটি কি ছাড়তে আছে? ভাবছিলেন দেখা হলে বুঝিয়ে বলবেন একবার, কিন্তু এই কদিন বোসদাকে একা পেলেন না। ছেলেরা যেন এঁটুলির মতো আটকে আছে সঙ্গে। অথচ এই গত সপ্তাহ অবধি দুজনে একসঙ্গে বাজারে গেছেন, দুজনে গোটা রুই আধাআধি করে নিয়েছেন। লাগোয়া বাড়ি, কতদিনের সম্পর্ক, সব ঘুচে যাবে। বুকে একবার হাত বুলিয়ে নিলেন যতীন ঘোষাল। কেমন ফাঁকা লাগে যেন। একে একে সবাই যাচ্ছে। ওদিকে সান্যালরা গেল, চাটুজ্যেরা আগেই গেছে। একতলা দোতলা
সামনে উঠোন, পিছনে খিড়কি, বাড়িগুলো এখন সব ঝাঁ চকচকে ফ্ল্যাট বাড়ি। সে প্রাণের সংযোগ যেন আর নেই। পাড়া কালচারের বদলে এখন ফ্ল্যাট কালচার। কি চমৎকার একটা পুকুর ছিল ঘোষেদের, টলটলে কাকচক্ষু জল, আর তেমনই মাছ। হঠাৎ অদ্ভুতভাবে নোংরা আবর্জনা ফেলে পুকুরটাকে ভরাট করার জন্য যেন উঠে পড়ে লাগলো সকল। অবাক চোখে দেখেছেন যারা ওই পুকুরের মাছ খেয়ে একসময় ধন্য ধন্য করত, তারাও রাতের অন্ধকারে লুকিয়ে প্লাস্টিকে ভরে নোংরা ফেলে যাচ্ছে। অথচ যাদের পুকুর তাদের কোনো হেলদোল নেই। শেষে সত্যিটা কানে এলো। অতনুই বলল, পুকুর ভরাট করে বিক্রি করবে ওরা। পাড়ার লোক নয়, ওরা নিজেরাই জঞ্জাল ফেলে ভর্তি করছে তলায় তলায়। কথাটা শুনে অবধি বিস্ময়ের ছিল না যেন। পুকুর বোঝানো তো বেআইন। আর পাড়ার মধ্যে এমন সুন্দর একটা জলাশয় শুধু কি কাজের? চোখেরও তো কত আরাম ছিল, কিন্তু থাকলো কোথায়? দেখতে দেখতে পুকুর বুঝিয়ে জমি ভরাট করে তৈরি হয়ে গেল বিশাল ইমারত। শুধু কি এটুকু? স্কুলটা, ওদিকে তো আর তাকানোই যায় না। ছাত্র প্রায় নেই, শূন্য বেঞ্চ, ফাঁকা ক্লাসরুম, চারদিক যেন খাঁ খাঁ করছে। অথচ একসময় ভালোই ছাত্র সংখ্যা ছিল এই শান্তিপুর বয়েজ প্রাইমারি স্কুলে। প্রথম থাবা বসালো ইংরেজি মিডিয়াম স্কুলগুলো, আর পরে লকডাউন। তবু যান একবার রোজই, তালা খোলেন। শূন্য ঘরগুলোয় ভূতের মতো ঘুরে বেড়ান, অপেক্ষা করেন যদি কেউ আসে। খাতায় কলমে এখনো জনা দশেকের নাম আছে। অতিমারী পরিস্থিতি তো কিছুটা হলেও কেটেছে। যদি কেউ আসে, শিক্ষকরাও কেউ আসেন না। এসে কি হবে? ছাত্র কই? আগে যাও বা 2 জন আসতো, জানেন না কোন অজ্ঞাত কারণে তারাও আসা বন্ধ করেছে। তবু অপেক্ষা করেন। এদিকে শকুনের মতো ঘোরাফেরা করছে দালালরা। স্কুল উঠিয়ে শপিং মল হবে। 2-3 বার ভাগিয়ে দিয়েছেন, কিন্তু কতদিন? আসবো স্যার? ভাবনায় বুঁদ হয়েছিলেন এতক্ষণ। চমকে ঘুরে তাকালেন। কে? একেবারে বারান্দার সামনের সিঁড়িতে উঠে এসে দাঁড়িয়েছে একটা লোক। সে বলে উঠল, স্যার, আমার নাম স্বপন জোয়ারদার। স্বপন জোয়ারদার? এর কথাই তো বলছিল অত। এর কোম্পানিতে ডেকে চাকরি দিয়েছে ওকে। অবাকই হয়েছেন শুনে। কনস্ট্রাকশন কোম্পানির। জানে কি অতনু? বিএসসি করে বসে আছে। ইচ্ছে ছিল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে স্কুল পড়াবে। সে পরীক্ষাই তো বন্ধ হয়ে গেল। বেকার বসেছিল ছেলেটা ঠিকই, কিন্তু এই চাকরি? এত লোক থাকতে হঠাৎ ওকে ডেকে চাকরি দেওয়ার মানে? বিপদের গন্ধ পাচ্ছিলেন। ছেলেকে বারণও করেছিলেন ওই চাকরি নিতে, সে কথা শোনেনি। আপনি হঠাৎ মানে? কথা শেষ করতে পারেন না ব্রতিন ঘোষাল। চোখ পড়ে স্বপন জোয়ারদারের পেছনের দিকে। ওই ছেলেটা সেদিন এসেছিল না? মন্টু না কি নাম? বাজে কথা বলছিল। এ কেন স্বপন জোয়ারদারের সঙ্গে? ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ব্রতিন। আস্তে আস্তে সমীকরণ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় চোখের সামনে। ছেলেকে ডেকে চাকরি দেওয়া তাহলে এই জন্য? নিজের অজান্তেই যে চোয়াল শক্ত হচ্ছে টের পাচ্ছিলেন। তবু শান্ত চোখে তাকালেন। আপনার কাছে একটা দরকারে এসেছি মাস্টারমশাই। অনুমতির অপেক্ষা না করে সামনের চেয়ারে বসে পড়ে লোকটা। বলুন। একটা সামান্য কাজ, একটা সই করে দিন দয়া করে। কি কাজ?
কোথায় সই করতে হবে? কিসের? বেশ কষ্ট করে নিজেকে সংযত রাখেন ব্রতিন। এই যে স্যার, আমি সব লিখে টিকেই এনেছি, কিচ্ছু দেখতে হবে না। ও ইংরেজিতে একটাও ভুল পাবেন না। আপনার ছেলেকে দিয়েই লিখিয়েছি তো, শুধু আপনি একটা সই করে দিলেই। হাতের ফাইল থেকে কাগজটা বার করে সামনে রাখে লোকটা। কি এটা? সবই তো জানেন স্যার, আগেও লোক পাঠিয়েছি। এই মন্টুও বার দুয়েক ঘুরে গেছে আপনার কাছে। এ স্কুল তো এমনিই উঠে যাবে। কটা ছাত্র হয় বলুন তো? কেউ আসে আর? কেউ আর পড়বে না এইসব বাংলা মিডিয়াম স্কুলে। মাতৃভাষা টাষা ভুলে যান স্যার। আপনি শুধু লিখে দিন এই স্কুলে আর কোনো ছাত্র নেই, ব্যাস। বাকিটা আমরা বুঝে নেব। আপনারও কিছু ফায়দা হবে, আমাদেরও হবে। অতনু এই চিঠি লিখে দিয়েছে এদের। চাকরি করা মানে কি মাথা বিকিয়ে দেওয়া? অসহ্য রাগে জ্বলে ওঠে শরীর। তবু নিজেকে শান্ত রাখেন ব্রতিন। বলেন, দুঃখিত, আমি সই করতে পারবো না। পারবেন স্যার, খুব পারবেন। দপ করে জ্বলে উঠেই ঠান্ডা হয়ে যায় জোয়ারদারের চোখ। মন্টু, স্যারের প্রণামটা দাও। এই যে দাদা। চোখের পলকে একখানা মোটা খাম সামনে বাড়িয়ে ধরে মন্টু। কিছুক্ষণ খামটার দিকে স্থির চোখে তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে ওঠে ব্রতিন। তারপর বলেন, মানুষ চিনতে ভুল করেছেন আপনারা। আচ্ছা, আজ তবে আসুন, নমস্কার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। চলে যেতে বলার সুস্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও তার কোনো লক্ষণ দেখায় না স্বপন জোয়ারদার। দাঁতে দাঁত বসে বলে, সই করবেন না তাহলে? যা বলার বাংলাতে তো বললাম, বুঝতে পারছেন না? বাংলা মিডিয়ামের এত দুরবস্থা জোয়ারদার বাবু। মাতৃভাষা যে কারো কাছে এরকম দুর্বোধ্য হতে পারে টের পাইনি তো আগে। স্পষ্ট করে বলছি, যতক্ষণ খাতায় একটি ছেলেরও নাম থাকবে ততক্ষণ সই করব না। আপনারা আসতে পারেন এবার। চিবিয়ে চিবিয়ে স্বপন জোয়ারদার বলে, ভুল করছেন মাস্টার। আর 2 বছরই তো মোটে চাকরি, কেন ঝুট ঝামেলায় জড়াচ্ছেন? আছি তো এখনো 2 বছর, তারপরই না হয় যা করার করবেন। আমি থাকতে নয়। কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থাকে উঠল স্বপন জোয়ারদার। দৃষ্টি সরালেন না ব্রতিনও। জোয়ারদারের চাউনিতে নিষ্ঠুরতার আভাস, কিন্তু ব্রতিনের কিছু মনে হলো না। এই মুহূর্তে জোয়ারদার হেরে গেছে তাঁর আত্মবিশ্বাসের কাছে। তিনি জানেন বাড়িতে ঝড় উঠবে, জানেন কাল থেকে আবার অতনু বেকার। সকলে তাঁর দিকে আঙুল তুলবে, তাঁকে দোষ দেবে। তবু বড় শান্তি, বড় স্বস্তিতে ভরে গেছে ভেতরটা। হয়তো কয়েকদিনের মধ্যেই এক শান্ত সন্ধে অন্ধকার রাস্তায় কেউ তাঁকে ছুরি মারবে, কিংবা গাড়িতে পিষে দেবে। রক্তাক্ত হতে তার আপত্তি নেই। তিনি শান্তি পাচ্ছেন শুধু এই ভেবে যে ওদের কালো হাত এতটুকুও কালি লাগাতে পারেনি তার সাদা ধপধপে ধুতি পাঞ্জাবিতে। নমস্কার।